তখন দুপুর 12টা। আমি রান্না করছিলাম। বিশ্বজিৎ হঠাৎ করেই বলল, ডুয়ার্স যাবি? আমি কিছু না ভেবেই সাথে সাথেই হ্যাঁ বললাম। ঠিক হলো, আজ বিকেলেই বেরিয়ে পড়ব। সেই মতো বাসের টিকিট কাটা হলো। রাত 8টার সময় বাসে চেপে বসলাম। রাতে কৃষ্ণনগরে ডিনার সেরে বাসে বসেই ঘোরার প্ল্যান তৈরি হলো। ভোর হতেই শিলিগুড়ি এসে পৌঁছলাম। এবার আমরা স্কুটিতে করে ঘুরব এবং জয়ন্তের দিকে যাব। সেই মতো দিন প্রতি 800 টাকা ভাড়ায় একটি স্কুটি নিয়ে আমরা প্রথমে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ময়নাগুড়িতে বিশ্বজিতের এক মামা থাকে। সেখানে সকলের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা জয়ন্তীর দিকে যাব। পথেই আমরা একটি দোকান থেকে সকালের খাবার খেলাম, লুচি আর আলুর তরকারি। এর কিছুক্ষণ পরেই আমরা এসে পৌঁছলাম বিশ্বজিতের মামার বাড়ি, কিন্তু সেখানের কোনো ভিডিও আমাদের কাছে নেই। মামার বাড়িতেই দুপুরের খাওয়া দাওয়া করে আমরা জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু এখানে বৃষ্টির ছিটে ফোটারও দেখা নেই। বদলে প্রচুর গরম, রোদ্দুরে চামড়া প্রায় ঝলসে যাচ্ছে। তাই মাঝে মাঝে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিতে হচ্ছে। এবারে আমরা এসে পৌঁছলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে। এখন পথের পাশেই সবুজ জঙ্গলের দেখা মিলছে। পথের দুপাশে ঘন শাল সেগুন আর নানা অরণ্য বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রোদের তীব্রতা যতই হোক, জঙ্গলের ছায়া রাস্তার উপর পড়ে এক অদ্ভুত শান্তির আবহাওয়া তৈরি করেছে। গরম হাওয়ার সঙ্গে মিশে থাকে শুকনো পাতার গন্ধ, বুনো ফুলের মিষ্টি সুবাস আর অরণ্যের নিজস্ব এক নীরব সুর। আমরা যখন জয়ন্তী চেকপোস্টের কাছে পৌঁছলাম তখন বিকেল 4:36 বাজে, আর 4:30-এ জয়ন্তী চেকপোস্ট বন্ধ হয়ে যায়। 6 মিনিটের জন্য আমরা এন্ট্রি পাস পেলাম না। সেখানেই দেখা মিলল এক অটো ড্রাইভার দাদার সাথে। তিনি তার পরিচিতির মাধ্যমে আমাদের জয়ন্তী পৌঁছে দিলেন। এটি জয়ন্তীর হোমস্টে। জয়ন্তী পৌঁছেই আমরা রিভার বেডের একটি নদীর কাছে চলে এলাম। স্ফটিকের মতো জল পাথরের বুক চিরে বয়ে চলেছে। সেই জলে স্নান করে আমরা সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে ফেললাম। পরের দিন একদম ভোরে ঘুম ভেঙে গেল। আমরা গুটি গুটি পায়ে জয়ন্তী ঘুরে দেখতে বেরোলাম। জয়ন্তী উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের অন্যতম সুন্দর প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এটি বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত এবং আলিপুরদুয়ার জেলার কাছে অবস্থিত। জয়ন্তীর একদিকে ঘন বন, অন্যদিকে ভুটানের পাহাড়, আর মাঝখানে জয়ন্তী নদী। এই অনন্য প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি বিখ্যাত। জয়ন্তী নামটি এসেছে জয়ন্তী নদী থেকে। 1983 সালে বক্সা টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জয়ন্তী পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশেষ গুরুত্ব পায়। তারপর থেকে ধীরে ধীরে জয়ন্তী উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ইকোট্যুরিজম কেন্দ্র হয়ে ওঠে। এবারে আমরা ব্রেকফাস্টের জন্য একটি ছোট্ট দোকানে এসে উপস্থিত হলাম। সেখানে দেখা হলো এক স্থানীয় ব্যক্তির সঙ্গে। তিনি আমাদের জয়ন্তীর অনেক পুরনো গল্প শোনালেন। এই যে তখন গল্প চলছে। এবারে আমরা খোলা জিপে করে জঙ্গল সাফারিতে বেরোলাম। বর্ষার বন এত গভীর যে ডালপালা লতাপাতা আমাদের গায়ে এসে লাগছে। একটা ডালের ঝাপটা চোখে এসে লাগাতে আমার চশমা হারিয়ে গেল। গাড়ি দাঁড় করিয়ে চশমা খুঁজে আবার আমরা রওনা দিলাম। আবার আমাদের জিপ ধীরে ধীরে ভেজা বনপথ দিয়ে এগিয়ে যাচ্ছে। দুপাশে শাল সেগুনের উঁচু উঁচু গাছ। রাতের বৃষ্টির পর জঙ্গলের গন্ধও আলাদা। ভেজা মাটি, পচা পাতা, বুনো ফুল আর স্যাঁতসেঁতে কাঠের গন্ধ মিশে এক ধরনের প্রাকৃতিক সুগন্ধ তৈরি করেছে, যা শহরে কখনো পাওয়া যায় না। কোথাও কোথাও সূর্যের আলো গাছের ডালপালার ফাঁক দিয়ে এসে বৃষ্টির ফোঁটায় পড়ে ঝিলমিল করছে। জিপ যত গভীরে যাচ্ছে তত মনে হচ্ছে
সভ্যতাকে পেছনে ফেলে এসেছি। মোবাইলের নেটওয়ার্ক নেই, মানুষের শব্দ নেই, দোকানপাট নেই, শুধুমাত্র জঙ্গল। সেই নীরবতার মাঝেও আবার হাজার রকমের শব্দ, পাখির ডাক, পাতার নাড়াচাড়া, দূরের ঝর্ণার শব্দ। কখনো পথের পাশে হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে, কখনো হাতি চলার চিহ্ন, কখনো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কোনো একটি প্রাণী দৌড়ে পালাচ্ছে। তখন মনে হচ্ছিল এই জঙ্গল আসলে মানুষ নয়, বন্যপ্রাণীদের রাজ্য, আমরা শুধুমাত্র অতিথি। আমাদের জিপ জঙ্গলের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমাদের গাইড দেখালেন যে দূরে পথের ওপরেই দুটি হরিণ দাঁড়িয়ে আছে। আমরা দূর থেকেই সেই দৃশ্য প্রাণ ভরে উপভোগ করলাম এবং ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। এরপরেই আমাদের বরাদ্দ 1.5 ঘন্টা সময় শেষ হয়ে গেল। জঙ্গল সাফারি শেষ হওয়ার পরেই আমরা জয়ন্তী বাজারে একটি দোকানে এসে উপস্থিত হলাম অল্প কিছু খাওয়া দাওয়া করার জন্য। লুচি আর ঘুগনি খাওয়া হলো। এবারে আমাদের গন্তব্য মহাকাল দর্শন। জয়ন্তী থেকে মহাকাল 5 কিলোমিটারের একটি ট্রেক পথ। জিপে করেও যাওয়া যায়, তবে আমরা হেঁটেই যাব। জয়ন্তী রিভারবেড দেখে মনে হচ্ছে যেন পাথরের এক বিশাল সমুদ্র। সাদা ধূসর আর কালচে পাথর ছড়িয়ে আছে যতদূর চোখ যায়। ডান দিকে ভুটানের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর তাদের গায়ে মেঘের ছায়া ঘুরে বেড়াচ্ছে। চারপাশ এতটাই খোলা যে মনে হচ্ছে আকাশটা যেন আরো বড় হয়ে গিয়েছে। জঙ্গলের ভেতরের মতো নয়, এখানে পাহাড়, নদী আর আকাশ একসাথে চোখে পড়ছে। এখন বর্ষাকাল, তাই মহাকাল পৌঁছানোর নির্দিষ্ট কোনো পথ নেই। একবার নদীর এপার এবং একবার নদীর ওপার ধরে পথ চলতে হচ্ছে। মহাকাল পৌঁছতে আমাদের মোট 5 বার নদী পার করতে হয়েছিল। নদীতে জল অল্প ছিল, কিন্তু স্রোতের তীব্রতা অনেক। খুব সাবধানে নদীগুলি পার হতে হয়েছিল। আমরা ছোট মহাকাল পৌঁছলাম। এখানে প্রথমেই চোখে পড়ে পাহাড়ের গা বেয়ে নেমে আসা এক বিশাল পাথরের স্তূপ। এখানে চারপাশের পরিবেশ বেশ শান্ত এবং নির্জন। উঁচু গাছ, পাহাড়ি বাতাস আর ঝর্ণার শব্দ মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। এখানের বাতাস ঠান্ডা এবং স্যাঁতসেঁতে। গুহার ছাদ থেকে জল টুপটুপ করে পড়ছে এবং সেই জল পড়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। আকাশে তখন মেঘ করে এসেছে, তাই মনে ভয় হচ্ছে যদি বৃষ্টি শুরু হয় আর নদীতে জল বেড়ে যায়, তাহলে আমাদের এতবার নদী পার করে ফেরা মুশকিল হয়ে যাবে। তাই আমরা আর বড় মহাকালের দিকে গেলাম না। আমরা চটপট আবার ফিরতি পথ ধরে হাঁটা শুরু করলাম। পথের মাঝে নদী এলেই বিশ্বজিৎ গা ভিজিয়ে নিচ্ছে। নদীতে জল কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও তার থেকে সামান্য একটু বেশি, কিন্তু স্রোতের তীব্রতা এতই বেশি যে আমি একা নদী পার করার সাহস করে উঠতে পারছি না। প্রতিবারই বিশ্বজিৎ এইভাবে আমার হাত ধরে আমাকে নদী পার করিয়ে দিচ্ছে। নদীতে জল কম হলেও পা পিছলে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল। ডুবে না গেলেও পাথরে হাত পা কেটে ছড়ে যাবে। আমরা যে পথে গিয়েছিলাম সেই পথেই ফিরছি। পথের সৌন্দর্য এতই বেশি যে ক্যামেরায় তা ধরা যায় না। এবারে মোটামুটি যখন আমরা হোমস্টের কাছাকাছি পৌঁছে গেলাম, তখন আমরা নদীতে স্নান করতে নামলাম। এতক্ষণ রোদ্দুরে হাত পা পুড়ে কালো হয়ে গিয়েছে, তাই ঠান্ডা জলে লম্ফঝম্প করে বেশ আরাম হচ্ছে। নদীর শীতল জলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের দুজনেরই নদী থেকে আর উঠতেই ইচ্ছে করছে না, যেন এখানেই বসে থাকে। স্নান সেরে হোমস্টেতে ফিরে দুপুরের খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে পথের মাঝখান দিয়ে 3টে বাইসনকে পার হয়ে যেতে দেখলাম, কিন্তু ক্যামেরায় ধরতে পারিনি। এবারের আমাদের গন্তব্য ঝালং, সেই দিকেই আমরা ছুটে চলেছি। আবার আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে এসে পড়লাম। যখন আমরা জলদাপাড়া রেঞ্জ পার করছি, তখন পথের পাশে ধূসর একটি বস্তু চোখে পড়ল। ভালো করে দেখতেই বুঝতে পারলাম সেটি একটি গন্ডার ঘাস খাচ্ছে। পথের উপর দাঁড়িয়েই সেই দৃশ্য
কিছুক্ষণ ধরে উপভোগ করলাম। পরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে গন্ডারটি তাড়িয়ে দিল। তখন রাত 8টা বাজে। আমরা দুরু দুরু বুকে চাপড়ামারি অভয়ারণ্যর মধ্যে দিয়ে ছুটে চলেছি। পথটি ছিল বেশ রোমাঞ্চকর। কাল রাতে এই হোমস্টেতে এসে উঠেছিলাম। এই হোমস্টের মালিকটি ছিল অমায়িক এক ভালো মানুষ। আর এটি ছিল আমাদের হোমস্টের পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি রুম। আর এই রুমের বারান্দা থেকে ওই দূরে ভুটান দেখা যাচ্ছে। ঝালংয়ের সকাল যেন পাহাড়ের বুক থেকে ধীরে ধীরে জেগে ওঠা এক শান্ত কবিতা। চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ পাহাড়গুলো হালকা মেঘের চাদরে মোড়া রয়েছে। আর এই মেঘ ধীরে ধীরে সরে গেলেই প্রকৃতির আসল রূপ উন্মোচন হবে। চারিদিকে এমন এক শান্ত নীরবতা বিরাজ করছে যা মন থেকে সমস্ত ক্লান্তি ও ব্যস্ততা ধুয়ে নিয়ে যাচ্ছে। ঝালংয়ের সকাল শুধু চোখে দেখা নয়, বরং হৃদয় দিয়ে অনুভব করার মতো এক অপূর্ব অভিজ্ঞতা। এখন আমরা আমাদের হোমস্টের মালিক দাদাটির সাথে ঝালং ঘুরে দেখতে বেরিয়েছি। তিনিই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলছে জলঢাকা নদীর উদ্দেশ্যে। পাহাড় থেকে নেমে আসা জলঢাকার স্বচ্ছ শীতল জল পাথরের ওপর দিয়ে বয়ে যেতে যেতে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। সকালের আলোয় নদীর জল কখনো হালকা সবুজ, আবার কখনো নীলাভ রং ধারণ করছে। দূরে সবুজ পাহাড়ের সারি, তার গা বেয়ে নেমে আসা মেঘ, আর মাঝখান দিয়ে ছুটে চলা জলঢাকা, পুরো দৃশ্যটা যেন এক জীবন্ত ছবি তৈরি করেছে। বর্ষাকালে নদীর রূপ আরও শক্তিশালী এবং বন্য হয়ে উঠেছে। পাহাড়ে বৃষ্টির জল নেমে এসে নদীর স্রোত গর্জন করতে করতে এগিয়ে চলেছে। জলঢাকা শব্দ অনেক দূর থেকেও শোনা যাচ্ছে। নদীর দুই তীরের সবুজ বনভূমি আর মেঘে ঢাকা পাহাড় মিলে এক নাটকীয় পরিবেশ তৈরি করেছে। পাহাড়ের ঢালে উড়তে থাকা রঙিন প্রার্থনার পতাকাগুলো যেন বাতাসের সঙ্গে নীরবে শান্তি, ভালোবাসা আর শুভকামনার বার্তা ছড়িয়ে দিচ্ছে। আর ইনি হলেন হোমস্টের মালিক রনি দাদার মেয়ে, বেজায় দুষ্টু। ঝালংয়ের বুক চিরে বয়ে চলা জলঢাকা নদীর ওপর গড়ে ওঠা জলবিদ্যুৎ প্রকল্পটির প্রকৃতি ও প্রাকৌশলের এক সুন্দর সমন্বয়। এখানে পাহাড়ি নদীর স্রোতকে নিয়ন্ত্রিত পথে প্রবাহিত করে টারবাইন ঘোরানো হয়, আর সেই শক্তি থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ। চারপাশে সবুজ পাহাড় আর জলঢাকার স্বচ্ছ স্রোতের মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রকল্পটি মনে করিয়ে দেয়, প্রাকৃতিক শক্তিকে সঠিকভাবে কাজে লাগালে উন্নয়ন ও সৌন্দর্য পাশাপাশি চলতে পারে। বর্ষাকালে যখন নদীর জল বেড়ে যায়, তখন প্রকল্পের গেট দিয়ে প্রবল বেগে জলের বেরিয়ে আসার দৃশ্যটি আরও মনোমুগ্ধকর। ঝালং ঘোরা শেষ করে হোমস্টেতে ফিরে আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার আমরা আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পথের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। দিনের আলোয় চাপড়ামারি অভয়ারণ্য যেন সবুজের এক জীবন্ত রাজ্য। উঁচু শাল, সেগুন, শিমুল আর অসংখ্য বুনো গাছের ছায়ায় বনভূমি জুড়ে তৈরি হয়েছে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। সূর্যের আলো গাছের পাতার ফাঁক গলে মাটিতে পড়ে সৃষ্টি করেছে এক অপূর্ব নকশা। বাতাসের সাথে ভেসে আসছে ভেজা মাটি, শুকনো পাতা আর বুনো ফুলের মিশ্র সুগন্ধ, যা অরণ্যকে আরও জীবন্ত করে তুলেছে। চাপড়ামারির দিনের প্রাকৃতিক সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার মতো। এখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে অরণ্যের নির্মলতা, প্রতিটি মুহূর্তে ধরা দেয় প্রকৃতির শান্ত অথচ প্রাণময় রূপ। এই বন যেন মানুষের ব্যস্ত জীবনের বাইরে দাঁড়িয়ে থাকা এক সবুজ আশ্রয়। এবারে আমাদের পথের মাঝে একটি সুন্দর সবুজ চা বাগান পড়ল। এরপরেই আমরা মালবাজার, ওদলাবাড়ি পেরিয়ে সেবক এসে পৌঁছলাম। বছরের অন্য সময় তিস্তার জলের রং সবুজ থাকে, এখন বর্ষাকাল তাই জলের রং ঘোলা। সেবক কালীবাড়ি পার হতেই আমরা এক লম্বা জ্যামের সম্মুখীন হলাম।
দাঁড়ানো গাড়িগুলিকে পাশ কাটিয়ে সোজা সামনে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে দেখলাম রেলগেট পড়ে রয়েছে, তাই এই জ্যাম। এখন আমরা চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। পথের পাশেই দোকান থেকে মোমো খাওয়া হলো। চারিদিকে সন্ধ্যা নেমে আসছে আর গুগল ম্যাপ সঠিকভাবে কাজ করছে না। আমরা কোন দিকে যাব সেটি বুঝে উঠতে পারছি না। কিছুটা এগোনোর পরে পথ হঠাৎ করে মেঘে ঢেকে গেল। তখন 1 হাত দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। পথ এখানে বেশ চড়াই এবং আঁকাবাঁকা। উত্তরবঙ্গের পাহাড়ের হঠাৎ করে মেঘে ঢেকে যাওয়ার ব্যাপারটা আমার খুব ভালো লাগে। একটু পরেই প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টি মাথায় হোমস্টেতে বসে চা পকোড়া খেতে বেশ ভালো লেগেছিল। তারপরেই চলে এলো ডিনার। এখানে আলো জ্বালালেই খুব পোকা আসে, তাই খুব সতর্কতার সাথে সব কিছু ঢেকে রাখা হয়েছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন বৃষ্টি কমে গিয়েছে। বৃষ্টি স্নাত পাহাড়ি সকাল যেন প্রকৃতির সবথেকে কোমল অভিবাদন। সারা রাত বৃষ্টির পর পাহাড়ের ঢাল ধুয়ে মুছে আরও সবুজ, আরও যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। ভোর হতেই হোমস্টের দরজা খুলে বাইরে বেরোলাম। কাল যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল এবং বৃষ্টি পড়ছিল, তখন কিছুই দেখা যায়নি। এটি ছিল আমাদের রুম, সুন্দর সাজানো গোছানো। 2টো বেড ছিল, শেয়ারিংয়ে থাকা যায়। সকালের আবহাওয়া বেশ ঝলমলে ছিল, তবে আস্তে আস্তে দূরের পাহাড়গুলো আবার মেঘে ঢেকে যাচ্ছে, হয়তো আবার বৃষ্টি আসবে। এখান থেকে প্রপার শিটং 2 কিলোমিটার দূরে। তাড়াহুড়া থাকায় আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। মেঘে ঢাকা পাহাড় আমার কাছে বরাবরই রহস্যময়, হয়তো আমার মনের মতো। রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে ফিরতি পথ ধরলাম। এখন আমাদের গন্তব্য শিলিগুড়ি। কাল যখন এসেছিলাম তখন এই পথগুলি মেঘে ঢাকা ছিল। আজ মেঘ নেই, তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। গতকালের প্রবল বৃষ্টিতে পথ অনেক জায়গায় খারাপ হয়ে গিয়েছে। এখানে সামনে একটি গাড়ি আটকে গিয়েছে, সেটি যেতে পারছে না, তাই সকলে মিলে গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা তাদের পাশ কাটিয়ে দ্রুততার সঙ্গে শিলিগুড়ির দিকে এগিয়ে চললাম।